শাহানার গায়ে হলুদের দিন তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। প্রথম ঠিক হলো সোমবার সকালে। বরের বাড়ি থেকে ঠিক 9টায় মেয়েরা আসবে। 10টার ভিতর বিদায় করে দিতে হবে। বিয়ে শুক্রবারে। তো গায়ে হলুদ এত আগে আগে কেন? সবার মনেই প্রশ্ন। হলুদের পর কিছু নিয়মকানুন তো পালন করতে হয়। ঘর থেকে হলুদ দেওয়া মেয়ে বেরোতেও পারে না, ছেলেদের দিকে তাকাতে পারে না। বরপক্ষের কেউ কিছু শুনলেন না। ওদের একটিই কথা, সোমবারই হবে এবং 9টার সময়ই হবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সোমবার খুব ভোরে তারা জানালেন একটা বিশেষ ঝামেলা হয়েছে, হলুদ হবে মঙ্গলবার বিকালে। ঠিক 3টার সময় তারা আসবেন, 4টার মধ্যে ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই দিনও বদলালো। ঠিক হলো বুধবার সকাল। নীলু খুব বিরক্ত হলো। বরের চাচাকে বলেই ফেলল, আপনারা মন ঠিক করুন। বরের চাচা মনে হলো এই কথায় খুব অপমানিত বোধ করলেন। গলার স্বর চট করে পাল্টে ফেলে বললেন, অসুবিধা আছে বলেই তো বদলানো হচ্ছে। শখ করে নিশ্চয়ই বদলাচ্ছি না। ভদ্রলোক মুখ অন্ধকার করে রইলেন। চা নাস্তা কিছুই মুখে দিলেন না। যাবার সময় সহজ ভদ্রতায় বিদায় পর্যন্ত নিলেন না। নীলু খুব অপ্রস্তুত বোধ করল। মনোয়ারা তীক্ষ্ণ গলায় বললেন, ক্যাট ক্যাট করে ওই কথাগুলি না বললে কি হতো না বৌমা? বলার ইচ্ছা ছিল না মা, মুখ ফসকে বলে ফেলেছি। এমন কিছু অন্যায় কথাও কিন্তু আমি বলিনি। আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো না। বয়স কম হয়নি, ন্যায় অন্যায় চিনি। তোমরা সবাই চাও বিয়েটা নিয়ে একটা ঝামেলা হোক। ভালোই ভালো এটা পার করি, তা মোটেও চাও না। নীলু চুপ করে গেল। মনোয়ারা চুপ করলেন না, তার স্বভাব মতো কথা বলতেই লাগলেন। শেষের দিকে তার কথায় মনে হতে লাগলো যেন নীলু আগের থেকে সব ঠিকঠাক করে বরপক্ষীয়দের সঙ্গে এই ঝামেলাটা বাঁধিয়েছে। এক পর্যায়ে শাহানা কড়া গলায় বলল, তুমি যদি এই মুহূর্তে চুপ না করো তাহলে কিন্তু আমি একটা কাণ্ড করব। কি কাণ্ড করবি? সেটা যখন করব তখন করব, বুঝলে? এখন বলো চুপ করবে কিনা। শুধু শুধু ক্যাচ ক্যাচ করে বাড়ির শুদ্ধ সবার মাথা ধরিয়ে দিয়েছ। মনোয়ারার রক্ত চড়ে গেল। তিনি নিতান্তই অবান্তর সব কথা বলতে লাগলেন, যার মধ্যে একটি হচ্ছে নীলুদের পরিবার হচ্ছে ছোট লোকের পরিবার। 3 বছর পর মা মেয়েকে দেখতে এসেছিল খালি হাতে। একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত ছিল না। পরিবারের আসর যাবে কোথায়? মার যেমন ছোট মন, মেয়েরও তেমনি হয়েছে। মানুষের ভালো দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কথাবার্তার কোনো রকম জবাব দেওয়া অর্থহীন। নীলু রান্না চড়িয়ে দিয়ে প্রাণপণে ভাবতে লাগল, সে এখন কিছুই শুনছে না। কিন্তু মনোয়ারা নীলুর একটি দুর্বল জায়গায় আঘাত করেছেন, যা তিনি প্রায়ই করেন। নীলুর মা খালি হাতে মেয়েকে দেখতে এসেছিলেন। এই কথা নীলুকে অতীতে 1,00,000 বার শুনতে হয়েছে। বাকি জীবনে হয়তো আরো কয়েক লক্ষ বার শুনতে হবে। হোসেন সাহেব নিঃশব্দে রান্নাঘরে উকি দিলেন। নিচের গলায় ডাকলেন, বৌমা। নীলু স্বাভাবিক স্বরে বলল, চা লাগবে বাবা? না মা, চাটা কিছু না। তোমার শাশুড়ি কি সব শুরু করেছে বলো তো? কিছু মনে করো না গো লক্ষ্মী ময়না। আমি কিছু মনে করিনি বাবা। যে সব সে বলছে ওগুলি তার মনের কথা না। নীলু জবাব দিল না। তার চোখে পানি এসে গিয়েছে। এই স্নেহময় বৃদ্ধটি অসংখ্য বার তার চোখে পানি এনে দিয়েছেন। এই ভালোবাসার তেমন কোনো প্রতিদান নীলু কি দিতে পেরেছে? তোমার শাশুড়ি হচ্ছে তোমার মেয়ের মতো, বুঝলে মা? মেয়ের উপর কি আর রাগ করা যায় বলো? কথা বলছো না কেন? রাগ করা যায়? না, যায় না। আপনাকে চা করে দিই? দাও। রাতে ঘুমোতে যাবার সময় শফিক হাই তুলে বলল, মার সঙ্গে নাকি তুমুল একটা যুদ্ধ করলে? হ্যাঁ, করলাম। খবরটা তোমাকে দিল কে? টুনি দিয়েছে। বাতি নেভাও। শোনো, মার সঙ্গে আরেকটি মানিয়ে চলতে পারো না? বুড়ো মানুষ, কিছু একটা বললেই যদি কোমর বেঁধে ঝগড়া শুরু করো তাহলে তো মুশকিল। নীলু বাতি নিভিয়ে দিল।
গা ঘামে চটচট করছিল। অনেকখানি সময় নিয়ে গোসল করল। চুল ভেজাবে না করেও চুল ভেজালো। নির্ঘাত ঠান্ডা লাগবে, কিন্তু বাথরুম থেকে বেরোতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে শাওয়ারের নিচে সারা রাত মাথা ধরে রাখতে, যাতে মনের সব গ্লানি জলধারার সঙ্গে ধুয়ে মুছে যায়। কিন্তু তা কি আর যায়? যায় না। গ্লানি থেকেই যায়। শাহানার ঘরে বাতি জ্বলছে। আজকাল অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। সে কি ইচ্ছে করে জেগে থাকে না, তার ঘুম আসে না। বিয়ে ঠিক হওয়া মেয়েকে একা একা ঘুমোতে দিতে নেই, কিন্তু শাহানাকে দিতে হচ্ছে। সে তার মার সঙ্গে ঘুমোতে রাজি না। অবশ্য তার ঘরে একটি চৌকিতে বাবলু ঘুমায়। তাকে কি মানুষের মধ্যে গণ্য করা যায়? বোধহয় যায় না। সে বাস করে ছায়ার মতো। কদিন ধরে জ্বর যাচ্ছে, কিন্তু একটি কথাও কাউকে বলেনি। শফিক প্রথম লক্ষ্য করল এবং বেশ কিছু কড়া কড়া কথা শোনালো। সেসব কথার সারমর্ম হচ্ছে এই: ছেলেটা কোনো আসবাবপত্র না, এও একটি মানুষ। বাতি জ্বলছে রান্নাঘরেও। রফিক ফিরেছে বোধহয়। ঘুমোবার আগে সে এক কাপ চা খায়, এতে নাকি তার সুনিদ্রা হয়। নীলু এগোলো রান্নাঘরের দিকে। চিরকাল সে শুনে এসেছে চা খেলে ঘুম কমে যায়। রফিকের বেলায় উল্টো। রান্নাঘরে রফিককেই পাওয়া গেল। চা নয়, প্লেটে ভাত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ঠান্ডা কড়কড়া ভাত। বড় বড় দলা মেখে মুখে দিচ্ছে। নিশ্চয়ই প্রচুর খিদে। নীলুকে দেখে রফিক অপ্রস্তুতের ভঙ্গিতে হাসল। এটা কেমন খাওয়ার নমুনা রফিক? শারমিনকে বললেই সে গরম টরম করে দিত। ও ঘুমোচ্ছে। বেকার মানুষ, বউকে রাত দুপুরে ঘুম ভাঙাই কি করে? আমাকে জাগতে যাও, টেবিলে গিয়ে বসো, আমি গরম করে আনছি। আমার খাওয়া শেষ ভাবি, কাজেই তোমাকে কিছুই করতে হবে না, ঘুমোতে যাও। এত রাত পর্যন্ত বাইরে কি করছিলে? নাথিং। তুমি আবার এখন উপদেশ দিতে শুরু করলে, ঝামেলা কিন্তু হয়ে যাবে। যা বলছি তাই করো, ঘুমোতে যাও। চলো একসঙ্গেই যাওয়া যাক। আমার দেরি হবে, চা খাবো। রফিক চায়ের পানি বসালো, এঁটো থালা বাসন পরিষ্কার করলো। নীলু তাকিয়ে আছে। বেশ মজা লাগছে তার। ড্যাব ড্যাব করে কি দেখছো ভাবি? তোমার ঘরকন্যা দেখছি। এক হাতে প্লেট পরিষ্কার করার এই কায়দা কোথায় শিখলে? সব কিছু কিভাবে শিখতে হয়? কিছু বিদ্যা মানুষ সঙ্গে নিয়েই জন্মায়। তুমিও কি চা খাবে? না। আমি কিন্তু দুজনের পানি দিয়েছি। তুমি নিজেই 2 কাপ খাও, ভালো ঘুম হবে। রফিক চা বানাতে পারল না। ঘরে চায়ের পাতা নেই। নীলুর মন খুবই খারাপ করতে লাগলো। বেচারা এত কষ্ট করে পানি টানি গরম করেছে। সরি রফিক, আমি খেয়াল করিনি। সরি হবার কোনোই কারণ নেই ভাবি। আজকের দিনটি আমার জন্য যে খারাপ। যে কটা কাজ করতে গিয়েছি, প্রতিটি ভণ্ডুল হয়েছে। মোড়ের চায়ের দোকানটা খোলা আছে না? ওখান থেকে খেয়ে আসো। দরজা খুলে দেবে কে? আমি জেগে থাকবো। রফিক সঙ্গে সঙ্গে রওনা হলো। তার মুখ হাসি হাসি। নীলু বসার ঘরে অপেক্ষা করতে লাগলো। একবার যখন বের হয়েছে, এত সহজে ফিরবে না। শাহানার ঘরে এখনো বাতি জ্বলছে। একবার উঁকি দিয়ে দেখলে হয়, কিন্তু কেমন আলসে লাগছে। উঠতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে এমন আলসেমি লাগে, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তারও কি বয়স হয়ে যাচ্ছে? হচ্ছে তো নিশ্চয়ই, কিন্তু কেন জানি তা মেনে নিতে ইচ্ছে করে না। আয়নায় নিজেকে দেখলে মনে হয়, কই, বয়স তো কিছুই বাড়েনি। সুন্দর একটি মায়াভরা মুখ, ঘন কালো চোখ। এই চোখ নিয়ে কত কাণ্ড। তাদের কলেজের ইংরেজির স্যার আফতাব উদ্দিনের কাছে গিয়ে পার্সেন্টেজ দিতে। সেই চোখের কত ঘটনা, কত বর্ণনা। ক্লাসে দেরি করে এসেছিল, সেখানে দেয়া হয়নি তার পার্সেন্টেজ। আফতাব স্যার রেজিস্ট্রার খাতা খুলে বললেন, তোমার কটা পার্সেন্টেজ দরকার বলো তো? মোটে একটা। নীলু বিস্মিত হয়ে তাকাতেই তিনি বললেন, বাহ, তোমার চোখ তো ভারী সুন্দর। ভালো করে তাকাও আমার দিকে। এই বলেই কিছু বোঝাবার আগেই গালে হাত দিয়ে নীলুর মুখ তার দিকে ফিরিয়ে দিলেন। তখন বিকেল হয়ে গেছে। কমন রুমে একটি মানুষ নেই। আফতার স্যার তাকাচ্ছেন অদ্ভুত চোখে। কি সর্বনাশা কাণ্ড! প্রতিটি মেয়ের জীবনে কি
এরকম দু একটা ঘটনা ঘটে যা চিরকাল গোপন রাখতে হয়। কোথায় এখন আফতাব স্যার কে জানে। কি সুন্দর ভরাট গলায় শেক্সপিয়ার পড়াতেন, এখনো কানে বাজে। আচ্ছা, তার যদি আফতাব স্যারের সঙ্গে বিয়ে হতো তাহলে কেমন হতো? জীবনটা নিশ্চয়ই সম্পূর্ণ অন্যরকম হতো। টুনি জন্মাতো না, অন্য কোনো মেয়ে জন্মাতো, কিংবা কোনো ছেলে। এখন সে যেমন টুনিকে ভালোবাসে, সেই ছেলে বা মেয়েটিকে সে তেমনই ভালোবাসতো, বাসতো না? ভাবি, একা একা বসে আছো কেন? শাহানা বের হয়ে এসেছে। একটা সাদা চাদর এমনভাবে গায়ে জড়িয়েছে যে অদ্ভুত লাগছে দেখতে। কথা বলছো না কেন ভাবি? রফিকের জন্য বসে আছি। রফিক দোকানে চা খেতে গিয়েছে তো, ঘরে চা পাতা ছিল না। ছিল না, তবু খেতেই হবে। ছেলে হবার কত মজা দেখলে ভাবি। একটা ছেলে যা চাইবে সবাই তাকে তা করতে দেবে, কিন্তু একটা মেয়েকে দেবে না। আমি দেব। তুমি যদি এখন বাইরে চা খেতে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই, যেতে পারো। শাহানা গম্ভীর হতে গিয়ে হেসে ফেলল। নীলুও হাসল। শাহানা বলল, তুমি শুয়ে পড়ো, আমি দরজা খুলে দেব। আমার ঘুম আসবে না। রাতে আমি প্রায় জেগে থাকি, দিনে ঘুমাই। অভ্যেসটা ভালো। বিয়ের পর তাহলে আর খুব কষ্ট হবে না। কষ্ট হবে না কেন? বিয়ের পর অনেক দিন পর্যন্ত স্বামী নামক জিনিসটি বউদের রাতে ঘুমোতে দেয় না, সেজন্য। শাহানা কিছু বলল না। নীলু লক্ষ্য করল মেয়েটির ফর্সা গাল টকটকে লাল হয়ে উঠেছে। কথাগুলি বলা ঠিক হয়নি। নীলুর লজ্জা লাগতে লাগলো। এত বাচ্চা মেয়ে, জীবন সম্পর্কে কোনো বোধ পর্যন্ত জন্মায়নি, এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা আসলে ঠিক হয়নি। দাঁড়িয়ে আছো কেন শাহানা? বসো। শাহানা বসল না, দাঁড়িয়েই রইল। রফিক এখনো আসছে না। 1 ঘন্টার মতন হয়ে গেল। কি যে সে করে কে জানে। শাহানা অনেকক্ষণ থেকেই ছাদে হাঁটছে, আনিসকে লক্ষ্য করছে, কিন্তু আনিস একবারও তাকাচ্ছে না। কেউ একজন যে ছাদে আছে এই বোধটুকুও সম্ভবত তার নেই। শাহানা দরজার পাশে এসে দাঁড়ালো, হালকা গলায় ডাকলো, আনিস ভাই। আনিস অবাক হয়ে বলল, কি ব্যাপার অসময়ে? অসময়ে মানে? আপনার এখানে কি পঞ্জিকা দেখে আসতে হবে নাকি? না, তা হবে না। ভেতরে আসবে? আসতে বললে হয়তো আসবো। আগে বলুন। আসো, ভেতরে আসো। আপনি বাক্স হাতে নিয়ে কি করছেন? ধ্যান করছেন নাকি? অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি। একবার দেখি বিড়বিড় করে কথাও বলছেন। কার সঙ্গে কথা বলছেন? বাক্সটার সঙ্গে? দাঁড়াও, তোমাকে ব্যাপারটা বলি। এই বাক্সটাকে বলে টু ওয়ে বক্স। দুটো কম্পার্টমেন্ট আছে, একটা দেখা যায়, অন্যটা দেখা যায় না। আনিস দীর্ঘ বক্তৃতা দিয়ে ফেলল। স্প্রিংটা কিভাবে কাজ করে সেটাও দেখালো। বর্তমানে কি সমস্যা হচ্ছে সেটা বোঝাতে চেষ্টা করলো। শাহানা গভীর মনোযোগে তাকিয়ে আছে, যেন সব কিছু পরিষ্কার বুঝতে পারছে। আনিস বলল, কত সহজ টেকনিকে কেমন চমৎকার একটা কৌশল, দেখলে? হ্যাঁ, দেখলাম। আপনি কথা বলার সময় আমি একটা কথাও বলিনি আনিস ভাই, চুপ করে শুনেছি। এখন আমি কিছুক্ষণ কথা বলবো, আপনি চুপ করে শুনবেন। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলবেন না। হাঁ হুঁ কিছুই বলবেন না, বুঝতে পারছেন? আনিস অবাক হয়ে তাকালো। শাহানার চোখ জলজল করছে, মুখ রক্তাভ, গলার স্বর গাঢ়। ব্যাপারটা কি? আনিস ভাই, বলো। শুক্রবারে আমার বিয়ে, আপনি তো জানেন। আপনাকে কার্ড দেওয়া হয়েছে না? হয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনার সাহস আছে, তাহলে আমি আপনার সঙ্গে অন্য কোথাও চলে যেতে পারি। কোর্টে কিভাবে নাকি বিয়ে করে আমি তো কিছু জানি না। আপনিই ব্যবস্থা করবেন। আমার কাছে 400 টাকাও আছে। আনিস হতভম্ব হয়ে গেল। কি বলছে শাহানা? সুস্থ মাথায় বলছে না অন্য কিছু? আনিস ভাই, আমি একটা সুটকেস গুছিয়ে রেখেছি, আপনি আপনার দরকারি জিনিসগুলো গুছিয়ে নিন। এসব তুমি কি বলছো শাহানা? আপনি কি চান না আমি সারা জীবন আপনার সঙ্গেই থাকি?
চাইলেই কি সব হয়? আমি তোমাকে নিয়ে যাব কোথায়? কি খাওয়াবো তোমাকে? শাহানা উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, আনিস ভাই, আমি যাচ্ছি। শাহানা, শোনো, একটা কথা শোনো। শাহানা দাঁড়ালো না, সিঁড়ি ভেঙে দ্রুত নেমে গেল। আনিস সন্ধ্যা পর্যন্ত তার ঘরে বসে রইল। সন্ধ্যা মেলাবার পর নিচে নেমে এলো। বারান্দায় নীলু কি যেন করছে। আনিসকে দেখেই বলল, তোমার কি শরীর খারাপ নাকি আনিস? জি না। চোখ মুখ কেমন বসে গিয়েছে। মনটা ভালো নেই ভাবি। বারান্দায় কি করছেন আপনি? কিছু করছি না। তুমি আমাকে দুটো মোমবাতি এনে দিতে পারবে? আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই। আনিস মোমবাতি আনতে গেল। মোমবাতি এনে দেখলো ইলেকট্রিসিটি এসে গেছে। সমস্ত বাড়ি আলোয় আলোয় ঝলমল করছে। একটি রিকশায় করে কারা যেন এসেছে। সম্ভবত নীলু ভাবির মা হবে হয়তো। বিয়েবাড়ির লোকজন আসতে শুরু করেছে, করাই তো উচিত। আনিস মন্থর পায়ে দোতলায় আস্তে আস্তে উঠে এলো। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 17তম পর্ব। আশা করছি এই দীর্ঘযাত্রায় আপনারা আমার সঙ্গেই আছেন এবং সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই এবং কি করবেন? ভালো রাখবেন সবাইকে।